২০২০ থেকে ২০২৫ এই ৫ বছরে ভারতের আকাশে যে ভয়াবহ বাস্তবতা তৈরি হয়েছে তা শুধুই কয়েকটি দুর্ঘটনা নয়, বরং ভারতের সামরিক শক্তির গভীরে লুকিয়ে থাকা দুর্বলতা এখন স্পষ্টভাবে চোখের সামনে উঠে এসেছে। ভারত নিজেকে সুপার পাওয়ার বলে দাবি করে। তারা বলে আকাশে তাদের আধিপত্য। তারা দাবি করে এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার অভিভাবকত্ব। কিন্তু সত্য হল, গত ৫ বছরে তাদের প্রায় ৪০ থেকে ৪৫টি যুদ্ধবিমান একের পর এক বিধ্বস্ত হয়েছে। কোথাও কোনো যুদ্ধ নেই, কোনো আকাশ সংঘর্ষ নেই, তবুও শান্তিকালেই এত বড় সংখ্যার বিমান হারানো বিশ্বের সামনে ভারতের জন্য চরম অপমানজনক ও সামরিকভাবে লজ্জাজনক এক ঘটনা। যে দেশ চায় বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দিতে, সে দেশ নিজস্ব বিমানকেও আকাশে নিরাপদ স্থানে রাখতে পারছে না। এটাই ভারতের বায়ুসেনার সবচেয়ে বড় দুঃখজনক বাস্তবতা। এই সময়ে বিধ্বস্ত হওয়া বিমানের তালিকা এমন যে ভারতের যুদ্ধ ক্ষমতার মেরুদণ্ডের বেশ কয়েকটি প্রধান বিমানই এর অন্তর্ভুক্ত। MiG-21, Su-30 MKI, মিরাজ 2000, MiG-29 UPG, জাগুয়ার, হাউক ট্রাইনার, এমনকি ভারতের গর্ব বলে প্রচার করা তেজাস LCA পর্যন্ত দুর্ঘটনার তালিকায় রয়েছে। প্রতিটি বিমানই ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করে, ভিন্ন প্রযুক্তিতে তৈরি, কিন্তু তাদের সকলের পতনের পেছনে রয়েছে একই ধরনের সমস্যাগুলো: রক্ষণাবেক্ষণের সংকট, ইঞ্জিনিয়ার ঘাটতি, যন্ত্রাংশের অভাব এবং ভারতীয় সামরিক আমলাতন্ত্রের ভয়াবহ বিলম্ব। ভারতের সবচেয়ে পুরনো যুদ্ধবিমান MiG-21কে পাইলটরা নিজেরাই ফ্লাইং কফিন অর্থাৎ উড়ন্ত কফিন বলে থাকেন। ১৯৬০-এর দশকের এই বিমান আজও ভারতে চালানো হয় শুধুমাত্র স্কোয়াড্রন সংখ্যা পূরণ করার জন্য। এর ইঞ্জিন অত্যন্ত পুরনো, অ্যাভিওনিক্স দুর্বল এবং রক্ষণাবেক্ষণে সামান্য ভুল হলেও আকাশে ভয়াবহ নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। গত ৫ বছরে বিধ্বস্ত হওয়া বিমানের একটি বড় অংশই MiG-21 বিসন, যা ভারতের বায়ুসেনার পরিস্থিতিকে আরও করুণভাবে প্রকাশ করে। যুদ্ধের জন্য অযোগ্য এই বিমান অবসরে না যাওয়ার কারণে পাইলটরাই সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়ে। এদিকে জাগুয়ার স্ট্রাইক ফাইটার, যা মূলত গ্রাউন্ড অ্যাটাকের জন্য তৈরি, তাও বিধ্বস্ত হয়েছে একাধিকবার। ১৯৭০-এর ডিজাইন হওয়া এর যন্ত্রাংশ পাওয়া কঠিন, ইঞ্জিন অত্যন্ত পুরনো এবং সার্ভিসিং বিলম্ব হলে দ্রুত কার্যক্ষমতা হারায়। মিরাজ 2000, যা ভারতের অন্যতম নির্ভরযোগ্য ও নির্ভুল ফাইটার, সেটিও গত কয়েক বছরে বিপর্যয়ের শিকার হয়েছে। মূল সমস্যা হচ্ছে ফরাসি যন্ত্রাংশ সময়মতো পাওয়া যায় না। সেন্সর এবং ইলেকট্রনিক্যাল সিস্টেমে ত্রুটি দেখা দিলে দীর্ঘ সময় বিমান মাটিতে পড়ে থাকে আর এক পর্যায়ে উঠতেই ব্যর্থ হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে Su-30 MKI, ভারতের সবচেয়ে উন্নত, সবচেয়ে শক্তিশালী এবং সংখ্যায় সবচেয়ে বেশি যুদ্ধবিমান। এটিও দুর্ঘটনার শিকার হয়েছে একাধিকবার। সুপার ম্যানুভার সক্ষমতা, লং রেঞ্জের রাডার, বহুমুখী অস্ত্র, সব মিলিয়ে এটি ভারতের ব্যাকবোন ফাইটার। কিন্তু হালের রক্ষণাবেক্ষণ ব্যাকলন, ইঞ্জিনের থ্রাস্ট কমে যাওয়ার সমস্যা এবং রাডার আপগ্রেডে দীর্ঘ বিলম্ব এই বিমানকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলেছে। এমন একটি বিমান যেটি পাকিস্তান বা চীনের আধুনিক ফাইটারের মোকাবেলায় ভারতের প্রথম প্রতিরক্ষা লাইন, সেই বিমানে যদি রক্ষণাবেক্ষণের কারণে আকাশে নিরাপদ না থাকে, তাহলে সুপার পাওয়ার দাবি তো মাটিতেই ভেঙে পড়ে। এবার আসে ভারতের গর্ব বলে প্রচার করা তেজাস LCA, ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের প্রতীক। কিন্তু বাস্তবতা হলো, এই বিমানেও একাধিক সফটওয়্যার ত্রুটি, সেন্সর সমস্যা, ইঞ্জিন পাওয়ার সীমাবদ্ধতা এবং অ্যাভিওনিক্সের অসঙ্গতি ধরা পড়েছে। ২০২৪-২৫ সালে তেজাসের গুরুত্বপূর্ণ দুর্ঘটনা ভারতে বড় ধাক্কা দিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন তুলেছে, এই বিমান কি সত্যি যুদ্ধক্ষেত্রে কার্যকর নাকি শুধু রাজনৈতিক প্রচারের প্রতীক? এই ৫ বছরে শুধু যুদ্ধ বিমানই নয়, প্রশিক্ষণ বিমান হাউক ও কিরান দুটোই বিধ্বস্ত হয়েছে একাধিকবার।
এর মানে নতুন পাইলটদের প্রশিক্ষণ মানও সংকটে আছে। যে দেশের ভবিষ্যৎ যুদ্ধ ক্ষমতা নির্ভর করে পাইলট প্রশিক্ষণের ওপর, সেই দেশে যদি প্রশিক্ষণ পর্যায়েই বিমান ভেঙে পড়ে, তাহলে যুদ্ধের বাস্তব পরিস্থিতিতে তাদের অবস্থান কতটা দুর্বল হবে তা সহজেই অনুমেয়। ভারতের বিমান দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের সামরিক আমলাতান্ত্রিক দুর্বলতা। যন্ত্রাংশ অনুমোদন, ইঞ্জিন আপগ্রেড, রাডার সার্ভিসিং, সফটওয়্যার আপগ্রেড প্রতিটি ধাপেই মাসের পর মাস বিলম্ব হয়। রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সংখ্যা কম, অবকাঠামো পুরনো, আর বাজেট ব্যবহারে বিস্তর অপচয়, এসব কারণে বিমানগুলো আকাশে ওঠার আগেই বিপদের মুখে পড়ে। এমনকি ভারতীয় সংসদের স্থায়ী কমিটির রিপোর্টেও বলা আছে, বায়ুসেনার রক্ষণাবেক্ষণ অবস্থা গভীরভাবে উদ্বেগজনক। ভারতের সাম্প্রতিক সামরিক দুর্বলতার সবচেয়ে বড় উদাহরণ হল কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার সময় ফ্রান্সের দেওয়া 5টি রাফাল যুদ্ধবিমান হারানো। রাফাল ভারতের গেম চেঞ্জার বলে প্রচারিত হয়েছিল, কিন্তু বাস্তব সংঘর্ষে সেগুলো টিকতে না পারায় আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সামরিক সক্ষমতা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে গত 5 বছরে 40 থেকে 50টি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা, যা বিশ্বের সবচেয়ে অবিশ্বস্ত বিমান রক্ষণাবেক্ষণ রেকর্ডগুলোর একটি তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক অস্ত্র বিক্রেতা দেশগুলো যেমন ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এখন ভারতের কাছে অস্ত্র বিক্রি করতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করছে ভারত তাদের তৈরি করা অস্ত্রের বাজার নষ্ট করে দিচ্ছে। যে দেশ কোটি কোটি ডলারের ফাইটার জেট কেনে তা কয়েক বছরের মধ্যে বিধ্বস্ত করে ফেলে, সে দেশের কাছে উচ্চ মূল্যের অস্ত্র বিক্রি করলে ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। ভূ রাজনৈতিক দিক থেকেও এই পরিস্থিতি ভারতের জন্য বিপজ্জনক, কারণ চীন, পাকিস্তান, তুরস্ক এমনকি দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো এখন ভারতের সামরিক দুর্বলতা উপলব্ধি করছে। ভারত যতই সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখাক, বাস্তবতা হল অতিরিক্ত দুর্ঘটনা, যুদ্ধক্ষেত্রে বিমান হারানো, রক্ষণাবেক্ষণের অক্ষমতা ও আমলাতান্ত্রিক বিশৃঙ্খলা ভারতের সামরিক মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে বিপর্যস্ত করে তুলেছে। এই অবস্থায় বড় শক্তিগুলো ভারতের দিকে এক ধরনের সতর্ক দৃষ্টি রাখছে, কারণ যে দেশ নিজের যুদ্ধবিমান রক্ষা করতে পারে না, আঞ্চলিক নেতৃত্বে বিশ্বাস করা যায় না। এটাই এখন ভূ রাজনৈতিক বাস্তবতা। এছাড়া আন্তর্জাতিক অস্ত্র বাজারেও ভারতের এই দুর্ঘটনার হার তাদের ভাবমূর্তি ধ্বংস করছে। কোনো দেশই এমন দেশের বিমান কিনতে আগ্রহী হয় না যারা নিজেদের বিমানই নিরাপদে চালাতে পারে না। তেজাস রপ্তানির পথে যে বাধা তৈরি হয়েছে তার বড় কারণই হল এই ঘন ঘন দুর্ঘটনা। সব মিলিয়ে ভারতের বায়ুসেনার এই পরিস্থিতি শুধু সামরিক দুর্বলতা নয়, এটি ভারতের সুপার পাওয়ার হওয়ার দাবির ওপর এক বিশাল প্রশ্নচিহ্ন। যে দেশ নিজের আকাশকেই নিরাপদ রাখতে পারে না, সে দেশ কিভাবে আঞ্চলিক বা বৈশ্বিক শক্তি হবে? প্রিয় দর্শক, ভারত কি এই ভয়াবহ বাস্তবতা স্বীকার করে নিজেদের সামরিক ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনবে, নাকি সুপার পাওয়ারের বড়াই করতে করতে আরও 40 থেকে 45টি বিমান ভেঙে পড়তে দেখবে? আপনার মতামত কমেন্টে জানান। ভারতের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।